সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে তোমাদের নতুন গণিত বইয়ের অনুশীলন ১.১-এর ৩ নং প্রশ্নের সমাধান দিব। তাহলে চলো দেখি ৩ নং এ কি লেখা রয়েছে। দেখো ৩ নং এ লেখা রয়েছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। অর্থাৎ নিচে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এই সংখ্যাগুলো পূর্ণবর্গ হয়ে যাবে। তো সেটি বের করার জন্য আমরা প্রথমে ১ নম্বর প্রশ্নের সমাধান দিব। দেখো এখানে আমি ১ নং উঠে রাখছি, এমনকি অঙ্কটাও করে রাখছি, কারণ এখানে ৪টা অঙ্ক রয়েছে। এই ৪টা যদি হাতে করতে যাই তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, এজন্য করে রাখছি, কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো ক নম্বর রয়েছে ১৪৭। এবার এই ১৪৭কে কত দ্বারা গুণ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে সেটা বের করার জন্য আমাদের এই ১৪৭ উৎপাদক বের করতে হবে বা গুণনীয়ক বের করতে হবে। ঠিক আছে, তো আমরা গুণনীয়ক বের করবো এইভাবে লসাগুর মতো। প্রথমে এখানে ১৪৭ আমরা উঠিয়েছি, এই ১৪৭কে আমরা দেখবো ২ দিয়ে ভাগ করা যায় কিনা। অর্থাৎ যতগুলো মৌলিক সংখ্যা আছে মৌলিক সংখ্যা দেওয়ার চেষ্টা করবো। আর মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা শুরু হয় ২ থেকে, এজন্য আমরা প্রথমে ১৪৭কে ২ দ্বারা ভাগ করে দেখবো। ভাগ যদি যায় তাহলে ২ এখানে লিখবো, আর না গেলে এই ২ বাদ। এবার দেখবো ৩ দ্বারা ভাগ করা যায় কিনা। তো ১৪৭কে ৩ দিয়ে ভাগ করা যায়। ৩ দিয়ে ভাগ করলে আমরা পাই ৪ ৯ ৪৯। তো এখানে ৩ দিবা, আর ৩ দিয়ে ১৪৭কে ভাগ দিলে যেই ফল পাই সেটা নিচে লিখবা। তো ৩ দিয়ে ১৪৭কে ভাগ দিলে আমরা পাই ৪৯, এজন্য এখানে আমি ৪৯ লিখলাম। এবার এই ৪৯কে আবার তুমি ২ দিয়ে ভাগ করে দেখবা ভাগ করা যায় কিনা। নিঃশেষে ভাগ করা যায় না। এরপর ৪৯কে ৩ দিয়ে ভাগ করার চেষ্টা করবা, তাও ভাগ করা সম্ভব না। তোমরা দেখো ক্যালকুলেটর চেপে। তারপরে ৪৯কে ৩-এর পরে ৫ দিয়ে ভাগ করে দেখো, ৫ দিলেও ভাগ হয় না। এরপরে ৭ দিয়ে ভাগ করে দেখো, ৪৯কে ৭ দিয়ে ভাগ করলে উত্তর হয় ৭, অর্থাৎ ৭ ৭ ৪৯। তো এখানে আমরা ৭ দিব, আর ৪৯কে ভাগ করলে ৭ হয়, ৭ নিচে লিখবো। এরপরে ৭কে আর ভাগ করা যায় না। তো এইগুলো হচ্ছে এই ১৪৭-এর গুণনীয়ক বা উৎপাদক। ঠিক আছে, তো আমরা লিখবো ১৪৭-এর গুণনীয়ক ৩ গুণ ৭ গুণ ৭, অর্থাৎ এই লাইনে যেগুলো পাবো সেইগুলো। এবার প্রশ্ন হচ্ছে কোন সংখ্যা দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এগুলো সবগুলা না, তোমরা দেখবা জোড়া বিহীন অর্থাৎ জোড়া ছাড়া যারা থাকবে তাদের দিয়ে গুণ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন জোড়া ছাড়াটি দিয়ে গুণ দিলে পূর্ণবর্গ হয়। কারণ তোমরা জানো যে কোনো বর্গ সংখ্যা হয় বাহু গুণ বাহু, অর্থাৎ একটি সংখ্যা এবং ওই সংখ্যার সাথে যদি গুণ দিই তাহলে আমরা যেই সংখ্যাটা পাই এটা হচ্ছে একটা বর্গ সংখ্যা। ঠিক আছে, তো প্রত্যেকটা বর্গ সংখ্যার একটা জোড়া থাকে। তো এই জন্য ৩ যেহেতু জোড়াবিহীন, সুতরাং ৩ দিয়ে গুণ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আর যেটি তোমরা লিখবে এইভাবে, এখানে ৩ জোড়াবিহীন, যদি ৩ জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং ৩ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এবার আমরা চলে যাব খ নঙে। তো খ নঙে রয়েছে ৩৮৪। এবার আমরা ৩৮৪ উঠালাম। ৩৮৪কে প্রথমে আমরা ২ দিয়ে ভাগ করে দেখবো, ভাগ হয় ১৯২। এবার এটা আবার জোড় সংখ্যা, তার মানে ২ দিয়ে ভাগ যাবে। ২ দিয়ে ভাগ দিলে ১৯২-এর অর্ধেক হচ্ছে ৯৬। আবার ৯৬ একটি জোড় সংখ্যা, সুতরাং ২ দিয়ে ভাগ যাবে। ২ দিয়ে ভাগ দিলে ৯৬-এর অর্ধেক হবে ৪৮। আবার ৪৮ একটা জোড় সংখ্যা, সুতরাং এইবারও ২ দিয়ে ভাগ যাবে। ৪৮-এর অর্ধেক হচ্ছে ২৪। ২৪ একটা জোড় সংখ্যা, সুতরাং ২ দিয়ে ভাগ হবে। ২৪-এর অর্ধেক হচ্ছে ১২। আবার ১২ একটি জোড় সংখ্যা, ২ দিয়ে ভাগ হবে। ১২-এর অর্ধেক হচ্ছে ৬। এবার ৬ও একটি জোড় সংখ্যা, সুতরাং ২ দিয়ে ভাগ হবে। ভাগ হলে নামবে এবার ৬-এর অর্ধেক ৩। যেহেতু ৩ একটি বিজোড় সংখ্যা এবং ৩ সর্বশেষ মৌলিক সংখ্যা, তো এটাকে আর ভাগ করা যাবে না। ক্লিয়ার? তো এই লাইনগুলো হচ্ছে আমার ৩৮৪ গুণনীয়ক। আর যেগুলো আমরা লিখবো এভাবে ৩৮৪, এই লাইনে যতগুলো ২ আছে, যেমন ৬০টি ২ আছে, এরপরে একটা ৩ আছে, লিখলাম। এবার এই ২গুলোর সবগুলো জোড়া যদি আমরা করি, তো সর্বশেষ একটি ২ এবং একটি ৩ বাকি থাকে। তো আগের মতোই লাগবা, এখানে ২ ও ৩ জোড়াবিহীন। যদি ২ ও ৩ জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং ২ গুণ ৩ সমান ৬, বা চিহ্ন দিতে পারো সমান না দিয়া। ৬ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। অর্থাৎ যেই সংখ্যাগুলো জোড়াবিহীন থাকবে সেগুলোর গুণ করবা। ঠিক আছে, ওইটার গুণফল যা হবে সেই সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার চলে যাব গ নম্বরে। দেখো গ নম্বর রয়েছে ১৪৭০। এই ১৪৭০ একটি জোড় সংখ্যা, সুতরাং ২ দিয়ে ভাগ হবে। ২ দিয়ে ভাগ দিলে যায় ৭৩৫। এবার ৭৩৫ একটি বিজোড় সংখ্যা, তার মানে আমরা ২ দিয়ে চেষ্টা করবো, ভাগ হবে না। ৩ দিয়ে দেখবো, ৩ দিয়ে দিলে ভাগ হয় ২৪৫। এবার ২৪৫ একটি বিজোড় সংখ্যা, এটাকেও আমরা ৩ দিয়ে ভাগ করে দেখবো, কিন্তু ভাগ হবে না, এটা ৫ দিয়ে ভাগ যাবে। তোমরা ক্যালকুলেটর উঠিয়ে যাচাই করে নিতে পারো। তো ৫ দিয়ে ভাগ দিলে হয় ৪৯, আর আমরা একটু আগেই জানি ৪৯কে ৭ দিয়ে ভাগ করা যায়, ৭ ৭ ৪৯। এখন আর ৭কে ভাগ করা যায় না। তো এবার ১৪৭০-এর গুণনীয়কগুলো হচ্ছে কি ২ ৩ ৫ ৭ ৭। এখন এই ২ ৩ ৫ ৭ এই পর্যন্ত কিন্তু কোনো জোড়া নেই, ৭-এর শুধু জোড়া আছে। তো আবার সেই একই কথা লিখবো, এখানে 2 3 এবং 5 জোড়াবিহীন। যদি 2 3 5 জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং 2 3 5 সমান বা চিহ্ন যেটা দাও সমান হচ্ছে 30, অর্থাৎ ৩ দুগুণে ৬, ৫ ৬ ৩০ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, আশা করি এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব আমরা
ঘ নঙে। এবার ঘ নঙে দেখো আছে 23,805। এবার এই 23,805 একটি বিজোড় সংখ্যা, সুতরাং এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলেও হবে না আর কি, আমরা জানি বিজোড় সংখ্যাকে জোড় সংখ্যা দিয়ে ভাগ হয় না। তো এটাকে আমরা 3 দিয়ে ভাগ করার চেষ্টা করব। 3 দিয়ে ভাগ দিলে হয় 7,935। ওকে, এবার আবার 7,035 আবার একটি বিজোড় সংখ্যা, সুতরাং 3 দিয়ে চেষ্টা করবো আগে। 3 দিয়ে ভাগ দিলে হবে 2,645। এবারও একটি বিজোড় সংখ্যা, এবারও 3 দিয়ে ভাগ দিয়ে দেখবো, কিন্তু এবার ভাগ হবে না। তো 3-এর পরে আছে 5, 5 দিয়ে ভাগ করলে হয় 529। এবার এই 529কে 2 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে, 11 দিয়ে, 13 দিয়ে, যত মৌলিক আছে এগুলো দিয়ে ভাগ করার চেষ্টা করবা, দেখবে একটা দিয়েও ভাগ হবে না। আমাদের সর্বশেষ 23 দিয়ে ভাগ, 23 দিয়ে ভাগ করলে এর উত্তর নামে 23। এবার 23কে আর ভাগ করা যায় না, সুতরাং 23,805-এর গুণনীয়ক গুলো হচ্ছে 3, 3, 5, 23, 23। তো 3-এর একটা জোড়া আছে, 23-এরও একটা জোড়া আছে, শুধু জোড়া নাই 5-এর। তো আমরা আবার লিখবো এখানে 5 জোড়াবিহীন। যদি 5 জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো, সুতরাং 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। ওকে, আজ আর নয়, কথা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী সমস্যার সমাধান নিয়ে ইনশাআল্লাহ। ভালো থেকো সবাই।